This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। দেখছেন TV9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। প্রথমেই খানাকুলের দিকে নজর রাখবো, কারণ রণক্ষেত্রের পরিস্থিতি হয়েছে খানাকুলে। তৃণমূল আর বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, আর সেই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়, পুলিশকেও ইটপাটকেল ছোড়া হয়েছে বলে অভিযোগ। দেখুন সেই মুহূর্তের ছবি, যে কি হয়েছিল, ঘটনা পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সূত্রপাত একটি বাইক মিছিল করা হয়েছিল শাসক দলের তরফ থেকে, আর সেখানে বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়, এই অভিযোগ ওঠে। আর তখনই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুপক্ষ হাতাহাতিতে জড়ায়, মারধর শুরু হয়ে যায়, এক রণক্ষেত্রের চেহারা নেয়। তারপরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, বন্ধ, অবরোধ, পাল্টা অবরোধ হয় রাস্তা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আগামীকাল বন্ধ রেখেছে বিজেপি। এই মুহূর্তের পরিস্থিতি, প্রশাসনের কি পদক্ষেপ, পুরোটাই জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় বৈরাগী। তন্ময়, এই মুহূর্তের পরিস্থিতি কি? কারণ বিজেপি আগামীকাল বন্ধ রেখেছে, প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, এখন যেটা জানতে পারছি, আগামীকাল বিজেপি 12 ঘন্টার খানাকুল বন্ধের ডাক দিয়েছে। ইতিমধ্যে বিজেপির অভিযোগ, তাদের প্রায় 12 জন কর্মী আক্রান্ত হয়েছে, তাদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকেও 4 জন তাদের গুরুতর জখম এবং তাদের মাথা ফেটে গিয়েছে বলে তার তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। তাদের নসিবপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আমরা যেটা খবর পাচ্ছি, পুলিশের 2 জন আহত হয়েছে, কিন্তু তাদের কোথায় ভর্তি করা হচ্ছে সেইটা এখনো জানতে পারছি না। এই বন্ধ ডাকাকে কেন্দ্র করে আগামীকালই আবার রণক্ষেত্র হয়ে উঠতে পারে খানাকুল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী খানাকুলের বিভিন্ন জায়গায় পোস্টিং করা হয়েছে। আগামীকাল যেহেতু খানাকুল বন্ধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, তৃণমূল সম্ভবত দাবি করছে তৃণমূল যে বন্ধ ব্যর্থ করবে, তারা মাঠে নামবে। ধন্যবাদ তন্ময় বৈরাগী, আমাদের প্রতিনিধি। যা তথ্য এখনো পর্যন্ত দিলেন, তাতে পরিস্থিতি আগামীকাল বন্ধকে কেন্দ্র করে আরো খারাপ হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। এখনই বিভিন্ন জায়গায় খানাকুলের পুলিশ পোস্টিং করা হয়েছে, পুলিশের বেশ কয়েকজন জখম হয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে দু তরফেরও বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। পরিস্থিতি এখনো থমথমে। আগামীকাল 12 ঘন্টার খানাকুল বন্ধ রেখেছে বিজেপি। শুভ বুদ্ধি সম্পন্ন সকল নাগরিকগণকে আমরা অনুরোধ করব, কালকের বন্ধে সকলে সাড়া দেওয়ার জন্য, খানাকুলকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা যে লড়াইয়ের ডাক দিয়েছি, এই লড়াইয়ে সকল খানাকুলবাসীকে আমাদের পাশে থাকার জন্য আমরা অনুরোধ করছি। আগামীকাল সকাল 6টা থেকে কোনো বাস চলবে না, দোকানপাট খুলবে না, অফিস কাছারি আদালত যেখানে যা আছে সব কিছু বন্ধ থাকবে খানাকুলের মধ্যে। তার শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম, ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো, পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা এখানে ইট মারে। ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই, সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল, সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে, প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের আলাদা অত্যাচার করেছে। এবার খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপির এক নেতা। কসবায় বাড়ির কাছে বিজেপির মন্ডল সম্পাদক টিঙ্কু পোদ্দারের উপরে হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি করার জন্যই তাকে বেধড়ক মারধর করা হয়েছে, লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতার পরিবারের ওপরেও হামলা হয়েছে, ভিডিও পোস্ট করে এই অভিযোগ বিজেপির। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মূলত ঠিক কি বিষয় নিয়ে এই ঘটনার সূত্রপাত, নাকি শুধুমাত্রই রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করেই এই গন্ডগোল? কি বলা হচ্ছে, কি অভিযোগ?
দেখো, সামগ্রিকভাবে যে অভিযোগ টিঙ্কু পোদ্দার করেছেন তা হলো স্থানীয় জন্মাষ্টমী পূজা এবং স্থানীয় যে ক্লাব, সেই ক্লাবের মধ্যে একটা গোলমাল শুরু হয় মূলত, এবং তাকে ঘিরেই কিন্তু রাজনীতির রং গোটাটা নেয়। এবং তার আরো একটি অভিযোগ যে তার উপর বাইরে থেকে আসা যে বাইক বাহিনী আক্রমণ করেছেন তারা প্রত্যেকেই শাসক দল আশ্রিত দুষ্কৃতী। কিন্তু ঘটনাটার সূত্রপাত কিন্তু একটা সামান্য জন্মাষ্টমী পূজায় কেন লোক যাচ্ছে না সেই সময় ক্লাবের একটি বৈঠকে সবাই মিলিত হয়ে রয়েছেন, তাদের উচিত পুজোয় যাওয়া। এই নিয়ে টিঙ্কুর দাদা প্রথমে যান এবং বচসা হাতাহাতি একেবারেই পাড়ার বিষয়, এর মধ্যে রাজনীতির কোনো ইস্যু ছিল না। কিন্তু তারপর যে আক্রমণটা হলো তাকে ঘিরে একটা রাজনৈতিক চাপানোতর নিশ্চিতভাবে শুরু হয়েছে এবং মারধরটা যে ব্যাপক রকম হয়েছে তা টিঙ্কুকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। ধন্যবাদ সৌরভ, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বিজেপি করেন সেই জন্যই তৃণমূলের লোকজন তাকে মারধর করেছে এমনটাই অভিযোগ করছেন আক্রান্ত। ভাড়া মার মানে কি মার, আমি মানে ওই মারের মধ্যেও আমি আমার মোবাইলটাকে বের করার চেষ্টা করছি, 100 নম্বরে ডায়াল করব, মোবাইলটা নিয়ে দিল, মোবাইলটা আমার মানে ভেঙে দিল। শুধুমাত্র আপনাকেই মারলো? আমাকেই মারলো। বিজেপি করার জন্য? বিজেপি করার অপরাধ, যে বিজেপি করা যাবে না, অনেক বাড়াবাড়ি করছে। তো পাড়ার, হ্যাঁ তৃণমূল আসলো কোথা থেকে? সেটাই তো, ওই তারা দুষ্কৃতী তৃণমূলের, ঠিক আছে, তারা হঠাৎ করে তারা ওই সিন্ডিকেট করে, ঠিক আছে, পাড়ার ঝামেলা পাড়ায় মিটে গেছে, সবার সহমতের মধ্যে মিটমাট হয়ে গেছে। আপনার উপর পুরনো রাগ আছে? আমার তো মনে হচ্ছে তাই। কি রকম রাগ? 2019 সালে যখন বিজেপি 18টা সিট পায়, আমরা একটা পার্টি অফিস বানিয়েছিলাম মাতঙ্গিনী ক্লাবের পিছনে। তখন এই দুষ্কৃতীরাই মাঠের সিন্ডিকেটের এরা এসে ভাঙচুর করে বোম মেরে শূন্যে গুলি ছেড়ে ভেঙে দিয়েছিল। তা আমরা থানায় কমপ্লেন করেছিলাম। থানায় কেন কমপ্লেন করেছি, তার 3 দিনের মতো আমার বাড়িতে বোম মারলো। এটার মধ্যে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস আসছে কোত্থেকে? নিজেরা পাড়ায় মাতব্বরি করবেন, মদ্যপ অবস্থায় পাড়ার লোকের উপর চড়াই হলে লোকাল ক্লাব প্রতিবাদ করেছে। এটার সঙ্গে তৃণমূল বিজেপির কোনো সম্পর্ক নেই। উনি এখন নিজে অন্যায় কাজ করেছেন, আইন বিরোধী কাজ করেছেন, নিজের অন্যায় ঢাকা দেওয়ার জন্য উনি বিজেপির নাম, তৃণমূলের নাম জড়িয়ে এনে নিজেকে এসকেপ প্রুফ করবার চেষ্টা করছেন। প্রশাসন কঠোরভাবে এই বিষয়টা দেখছে। মন্দিরে কেন লোক নেই এই সমস্যা নিয়ে মারামারিটা হয়েছে। হওয়ার পরে আমরা গিয়ে থামিয়ে দিয়েছি সবাইকে, আমরা সবই তো পাড়ার লোক, সবাইকে থামিয়ে দিয়েছি। যে মণ্ডল সভাপতি সেও আমার ক্লাবের সদস্য এবং তার দাদাও সদস্য, প্রত্যেকের সদস্য। সেই জন্য আমরা নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপর আবার বাইরে অন্য একটা ছেলের সঙ্গে গন্ডগোল করতে গিয়ে আমরা মানে তখন আমি উপস্থিত ছিলাম, পেছনে দেখছি আবার মারামারি হয়েছে, সেখানেও আমরা ইয়ে করে দিয়েছি। এটা কোনো রাজনৈতিক বা আমাদের ক্লাবের কোনো ইনভলভমেন্ট নেই। উনি যে বলছেন, দেখুন এই রাজ্যে তো বিরোধী দলের অবস্থা কি আমরা সবাই জানি, কারণ আমরা বিরোধী দল করি। এখানে কংগ্রেসের উপর হামলা, সিপিএমের উপর হামলা তৃণমূল ক্ষমতা আসার পর থেকে করেই চলেছে, করে করে আমাদেরকে দুর্বল করেছে। এখন তারা মনে করছে যে বিজেপির উপর একটু হামলা করা দরকার, কারণ বিজেপিকে হামলা না করলে হয়তো তারা কোথাও শক্তি বৃদ্ধি করতে পারে। সমস্যাটা এই জায়গাটায়। কিন্তু আমার বক্তব্য একটাই, যে কোনো রাজনৈতিক দলকে যদি খারাপ লাগে তাকে নিষিদ্ধ ঘোষণা করবে, কিন্তু রাজনীতি করার অধিকার কোনো সরকারের থাকতে পারে না, কেড়ে নেওয়ার অধিকার থাকতে পারে। ডিএফও অর্থাৎ বন আধিকারিক, তাকে আমূল তুলে শাসানি তৃণমূল বিধায়কের। রাজ্যের শাসক দলকে আক্রমণ বিরোধী দলনেতার এক্স হ্যান্ডেলে এটা পোস্ট করেছেন, আর শুভেন্দু অধিকারী সেখানে লিখছেন, তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রীরা মনে করেন যে সরকারি আধিকারিকদের কোনো মান সম্মান বোধ নেই, তাদেরকে যত্রতত্র সর্বসমক্ষে তিরস্কার করা, তাদের সঙ্গে প্রকাশ্য অপমানজনক আচরণ করা যেন তৃণমূলীদের জন্মগত অধিকার। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে গোটা ঘটনার সময় দুর্গাপুরের এসডিএম সহ রাজ্য প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কেউই বিধায়কের এমন অপমানজনক আচরণের প্রতিবাদ করলেন না। তৃণমূলের বিধায়ক হলেই কি একজন সরকারি আধিকারিককে এইভাবে অপমান করা যায়, সকলের সামনে অপদস্থ করা যায়? আসলে এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের নেতা মন্ত্রীরা সরকারি কর্মচারীদের নিজেদের ব্যক্তিগত চাকর বাকর ভাবেন, তাই দায়িত্ব পালন ঠিকঠাকভাবে করলেও শুধুমাত্র আনুগত্যে অভাব দেখা দিলে এদেরকে ইচ্ছাকৃতভাবে অপমান করা যায়। এক্স হ্যান্ডেলে এটা পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই, এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন।
আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না। তো মন্ডল, আমরা অতীতে অডিও ক্লিপের মাধ্যমে শুনেছি কীভাবে পুলিশ কর্তাদের মা এবং স্ত্রীকে তৃণমূল নেতারা সম্মান দেয়। এবার আমরা দেখলাম যে ঠিক পাশের জেলা, সেখানকার জেলা সভাপতি এবং বিধায়ক কিভাবে একজন বন আধিকারিকের সঙ্গে আচরণ করলেন। এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের মুখিয়া যিনি, তিনি প্রশাসনিক বৈঠকে মুখ্য সচিব ডিজিকে ফার্স্ট নেমে ডাকেন, নাম ধরে ডাকেন। এগুলো কি বলবো, এগুলো কোনো উত্তর হয় না। বাংলায় অযোগ্যতার একটা উদাহরণ। এক শ্রেণীর দুষ্কৃতী রাতের অন্ধকারে দীর্ঘদিন ধরে গাছ কাটছিল, সেই চক্রের বিরুদ্ধে বারবার অভিযোগ করার পরেও সেই রকম ব্যবস্থা গৃহীত হয়নি। তবে বিষয়টি ইতিমধ্যে বনমন্ত্রীর কাছে জানানো হয়েছে। বীরবা হাসদা বনমন্ত্রী, তিনি এই বিষয়টা দেখছেন, টেক কেয়ার করছেন। আমার মনে হয় এটা একেবারেই স্থানীয় স্তরের বিষয় এবং এইটার সঙ্গে হুমকি বা শাসানি নয়, এটা তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটুকু জানিয়েছেন যে ডিএফওকে জানানোর পরেও কাজ হয়নি, সেটা তিনি জেলা শাসকের সামনে জানাতে চেয়েছিলেন, তাই জন্য তিনি এই কথাগুলো বলেছেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটু সংযতভাবে বললে হয়তো বার্তাটা আরও ভালো যেত। আপনারা কিছুক্ষণ আগে শুনলেন যে বিধায়ক কিভাবে শাসাচ্ছেন, এটা ভাইরাল ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন তৃণমূলকে নিশানা করে, যে এটাই কালচার। এবার দেখুন যে এই ঘটনাটা কোথা থেকে কি হয়েছে। তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর যে শাসানির ভিডিও দেখলেন, এটা দুর্গাপুরের হেতেডোবা শিল্প তালুকের ঠিক পাশেই, এটা বাঁশগোড়া এলাকা। এখানে বৃক্ষরোপণের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে জেলা শাসকের সামনেই ডিভিশনাল ফরেস্ট অফিসারকে ধমক দিচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। শাসক বিধায়কের দাবি না, ওনাকে না জানিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ভোটে হারানোর চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেছেন তৃণমূল বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। আর এই বিষয়ে ডিএফওর সঙ্গে যোগাযোগ আমরা করি, কিন্তু কোনো মন্তব্য করেননি। নরেন্দ্রনাথ চক্রবর্তী আর জেলা শাসকের ভূমিকার সমালোচনা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। গাছ থেকে যেগুলো আর কি প্রাণ বাঁচানো হয়, হ্যাঁ, আমরা সেই জন্যে প্রাকৃতিক যেটা আর কি আমরা গাছকেই ভালোবাসি, হ্যাঁ, সেই জন্যে জঙ্গলটা লাগানো। জঙ্গল লাগানো বলতে আমরা যেগুলো আর কি এখন চাইছি সেগুলো হচ্ছে যে এই যে মুয়া গাছগুলো যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি, এইসব গাছগুলোতে আমাদের শরীরের পক্ষে আর কি কিছু এখানে স্থানীয় মানুষদের কিছুটা দাবি আছে বলে, ওটা শুনতে হবে বলে, ওটা আমরা জানাবো। মাননীয় বিধায়ক আছেন, মাননীয় মন্ত্রী স্যার আছেন, ওনার অনুমতি নিয়ে আমরা জানাচ্ছি। আমরা আজকে এখানে সিম্বলিক্যালি একটা গাছ লাগানোর পরে, তারপরে আমরা পুরো প্রোগ্রামটা করার আগে, এই এলাকাটা পুরো জায়গাটা করার আগে এখানে একটা ডিএফও মহাশয় আছেন, স্থানীয় প্রশাসন আছে, পঞ্চায়েত সমিতি আছে, মাননীয় বিধায়ক তো রয়েছে, ইনারা একবার আলোচনা করে আমরা কি করে এই জায়গায় এগোবো, একটা সবাই সহমত হয়ে একটা সিদ্ধান্ত হবে, তারপরে আমাদের বন বিভাগ এগোবে। নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আরে তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে। এবার আরো এক তৃণমূল বিধায়কের কথা আপনাদের জানায়, যিনি সাময়িক বিরতি নিয়েছেন কিন্তু ফের আবার ফর্মে চলে এসেছেন। হুমায়ুন কবির দলের জেলা নেতৃত্বকে ফের নিশানা ভরতপুরের তৃণমূল বিধায়কের। 11 তারিখের বৈঠকে অভিষেক নাকি ধমকেছেন, অপপ্রচার করছেন জেলা তৃণমূল নেতারা, এই অভিযোগ হুমায়ুন কবিরের। জেলা নেতৃত্বের একাংশকে ভুইফোর বলেও কটাক্ষ করলেন। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখকেও নিশানা করলেন তিনি। কাজল বালি পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখে, এই বিস্ফোরক অভিযোগ এবারে ভরতপুরের তৃণমূল বিধায়কের। আমার জন্য বলে বেড়াচ্ছে ওই 11 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে
চমকিয়েছে, কড়কিয়েছে, আমি নাকি চমকি দিয়েছি, ভয় পেয়ে গেছি, এসব বলবে, এসব অপপ্রচার। আমি অন্যায় করি না, আমি কোনো নেতার সামনে মানে মাথা নত করে পিছুও হটে না। আমি ন্যায়ের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে আছি, আজীবন যে কটা দিন বাঁচবো ন্যায়ের পক্ষে থেকে রাজনীতি করে যাব। আমাদের এই জেলার যেসব ভূমিপূর্ণ নেতা আছে যারা নিজেদের কোনো অস্তিত্ব নাই, অপরের অস্তিত্ব দেখে তারা চলাফেরা করে, তো সেই সব নেতারা অপপ্রচার করে বেড়াচ্ছে, আমাকে নাকি এই করেছে, ওই করেছে, তাই করেছে। তো এসবের তো কোনো ব্যাখ্যা দেওয়ার আমার দরকার নেই, কারণ কে কে সেই পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওরা জীবন শাহ, অনুব্রত মন্ডলের অনুগত, আর কাজল শেখরা এখন এখানকার এক কথায় বালি চোরদের সাথে তার সম্পর্ক। এ নিয়ে আমি কিছু বলবো না। হুমায়ুন কবির তো যতদূর জানি মুর্শিদাবাদের বিধায়ক, তো এইটা কাজল শেখ বীরভূম জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা। তো আমার মনে হয় অবাঞ্ছিত মন্তব্য না করাই ভালো, যেই মন্তব্যে দল বিব্রত হয়। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন। আমার মনে হয় উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রত্যেকের নিজের লক্ষ্যরেখা জানা উচিত, বোঝা উচিত। সাময়িক বিরতি, আর তারপরে ফর্মে হুমায়ুন কবির। আর এই একাধিক বক্তব্য আপনারা যেগুলো শুনলেন তার দলের তরফ থেকেও বলা হলো 11 তারিখের বৈঠক অভিষেক নাকি ধমকেছেন। হুমায়ুন কবিরের বক্তব্য এরকম অপপ্রচার করা হচ্ছে তার বিরুদ্ধে, তারই জেলার একাংশের নেতারা নাকি করছেন, এই ধরনের অভিযোগ তার গলায় শোনা গিয়েছে। এমনকি কাজল শেখকেও নিশানা করেছেন হুমায়ুন কবির। মেদিনীপুর আর এবার ভাঙড়, মানে খেলা হবে এই জায়গাতে আবার গন্ডগোল। ফের খেলার মাঠে তৃণমূল নেতার দাদাগিরি। খেলা হবে এই দিবস, সেখানে স্কুলের খেলা চলছে, শিক্ষককে বেধড়ক মারধর করা হয়েছে, এমনই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খৈরুল ইসলাম। মেদিনীপুরের পর এবার ভাঙড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও খেলার মাঠে দাদাগিরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। স্কুলের খেলা চলছিল এবং সেই সময় শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং সেই নেতা নাকি শওকত মোল্লা ঘনিষ্ঠ খৈরুল ইসলাম, তার বিরুদ্ধেই অভিযোগ। এখান থেকে প্রচন্ড রক্ত ঝরেছে, আর এই অবস্থা দেখেন এই সারা। চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে এবার বিস্ফোরক দাবি পুলিশের। 18ই অগস্ট হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের দাবি পুলিশের। এবার পুলিশ দাবি করছে এসএসসির ভবন অভিযান ঘিরে চাকরিহারাদের 18ই অগস্ট যে অভিযান, সেখানে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের, এই দাবি পুলিশের। খুব বড় দাবি পুলিশের তরফ থেকে করা হচ্ছে। পুলিশ বলছে যে 18ই অগস্ট যে আন্দোলন এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের, সেখানে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের, এই দাবি পুলিশের তরফ থেকে করা হয়েছে। চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান 18 তারিখ, আর সেখানে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আছে আন্দোলনকারীদের, অর্থাৎ চাকরিহারা আন্দোলনকারীদের, এমনই দাবি করছে পুলিশ। 18ই অগস্ট অভিযান, আর সেই অভিযানে হিংসাত্মক আন্দোলন করার পরিকল্পনা আন্দোলনকারীদের আছে, এমনটাই দাবি পুলিশ করছে। আগামীকাল এসএসসি অভিযানে অশান্তির কি ছক আছে? চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের। আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আছে আন্দোলনকারীদের। একটা ফোনের অডিও প্রকাশ করে এই দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। আমাদের কাছে গোপন সূত্রে একটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। এই যে কনভারসেশনটা, সেটাকে আমরা অলরেডি সিজ করেছি।
চাকরিহারাদের আগামীকাল এসএসসি ভবন অভিযান, আর সেখানে কি অশান্তি ছক আছে? বিধাননগর পুলিশ তারা দাবি করছে হিংসাত্মক অভিযান করার পরিকল্পনা আছে আন্দোলনকারীদের। একটা অডিও টেপ, সেটা মাধ্যমেই তারা এই দাবি করছে। বিধাননগর পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে আগামীকালের এই অভিযানে অশান্তির পরিকল্পনা আছে আন্দোলনকারীদের। নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমরা বিধাননগর ইস্ট পিএস, বিধাননগর নর্থ পিএস এবং বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানাই আগামীকাল 18ই আগস্ট 2025 সোমবার বেলা 12টার সময় করুণাময়ী মোড় থেকে মিছিল করে আচার্য সদন এসএসসি অফিসের অভিযান রেখেছি এবং বিকেল 3টের সময় এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আমরা যে পরীক্ষা কেন দেব সেই বিষয়ে আলোচনার জন্য তার কাছে সময় চেয়েছি। আজকের বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়, এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH